নমস্কার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ইউনিভার্সিটি পিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রী মিনতি বর্মন। আমার রোল নাম্বার 24। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে, যিনি আমাকে একটি ভিডিও প্রেজেন্টেশন করার সুযোগ দিয়েছেন। আমার আজকের আলোচ্য বিষয় আখ্যানধর্মী পাঠ। কন্টেন্টে রয়েছে ডেফিনেশন অফ ন্যারেটিভ টেক্সট, টাইপস অফ ন্যারেটিভ টেক্সট, স্ট্র্যাটেজি ফর রাইটিং ন্যারেটিভ টেক্সট, ফ্যাক্টরস অফ ন্যারেটিভ টেক্সট এবং শেষে রয়েছে এক্সাম্পল অফ ন্যারেটিভ টেক্সট। আখ্যানধর্মী পাঠ বলতে আমরা কি বুঝি? আখ্যানধর্মী পাঠ হলো গল্প নির্ভর পাঠ। এটি সময় প্রত্যক্ষণের উপর নির্ভরশীল। এর অর্থ হলো গল্প বলা বা কোনো ঘটনাকে সুন্দর ভাষার মাধ্যমে সময়ের ক্রম অনুযায়ী উপস্থাপন করা। পাঠক এই ধরনের বিবৃতির মাধ্যমে গল্প বা ঘটনার পূর্ণ চিত্র উপলব্ধি করতে পারে। গল্পের ঘটনা কখনো কাল্পনিক, আবার কখনো বাস্তব নির্ভরও হয়ে থাকে। পাঠক মনকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য এই প্রকারের বইগুলি লেখা হয়ে থাকে। এরপরে রয়েছে আখ্যানধর্মী পাঠের প্রকারভেদ। আখ্যানধর্মী পাঠ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন রূপকথা, রহস্য গল্প, ঐতিহাসিক আখ্যান, ভৌতিক গল্প, অ্যাডভেঞ্চারমূলক গল্প, কল্পবিজ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা, রোম্যান্স ইত্যাদি। আখ্যানধর্মী পুস্তক রচনার কৌশল, অর্থাৎ আখ্যানধর্মী পাঠ আমরা কিভাবে বর্ণনা করব বা কিভাবে রচনা করব তার কৌশল। আখ্যানধর্মী পুস্তক রচনায় লেখক 3 ধরনের কৌশল ব্যবহার করে থাকেন, অর্থাৎ তিনি সেখানে ব্যবহার করতে পারেন উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ বা প্রথম পুরুষ। এই 3 বর্ণনারীতি থেকে তাকে নির্বাচন করতে হয় তিনি কোন প্রেক্ষিতে কি জাতীয় কাহিনী গড়ে তুলতে চান এবং সেই আখ্যানে লেখকের উপস্থিতি বা অংশভাগ কতখানি তার উপর নির্ভর করে। যখন লেখক বেছে নেন উত্তম পুরুষের বিবরণদাতা রীতি, তখন পাঠক ন্যারেটর হিসাবে পায় এমন এক আমিকে যে তার প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতা, ভাবনা ও অনুভবের আলোকে ঘটনাসমূহকে পরিবেশন করে তাকে লেখকের ব্যক্তিত্বের অবিকল প্রতিচ্ছবি না ভেবে এটি কণ্ঠস্বর বা কল্প ব্যক্তিত্ব মনে করাই কিন্তু যুক্তিযুক্ত। উত্তম পুরুষের বিবরণদাতা উপন্যাসের মধ্যে পড়ে ডিফেন্সের ডেভিড কোপারফিল্ড, শরৎচন্দ্রের শ্রীকান্ত ইত্যাদি। মধ্যম পুরুষের বর্ণনাকারীর আঙ্গিকে ন্যারেটর যখন গল্প বলেন, তখন তিনি জনৈক শ্রোতাকে সম্বোধন করেন তুমি বা আপনি বলে। সর্বাধিক ব্যবহৃত যে রীতি তা হলো প্রথম পুরুষ ন্যারেটর পদ্ধতি। এই রীতির 3টি প্রকারভেদ লক্ষণীয়। প্রথমত, নাটকীয় বা বস্তুনিষ্ঠ প্রথম পুরুষ বর্ণনা রীতি। ন্যারেটর এখানে কেবলমাত্র ঘটনাবলীর বিবরণ দেবেন, নিজস্ব বিবরণ বা ব্যাখ্যা দেবেন না। সিদ্ধান্ত ও বিশ্লেষণের দায়িত্ব ন্যস্ত থাকে পাঠকের উপর। কখনো কখনো লেখক তার উপন্যাসে প্রত্যক্ষভাবেই উপস্থিত থাকেন কাহিনীর ক্রমবিন্যাসে। কনরাডের উপন্যাসের প্রথম 4টি পরিচ্ছেদে লেখক সরাসরি কাহিনী পরিবেশন করেছেন, কিন্তু তার পরবর্তী অংশে সে কাজের ভার দিয়েছেন উত্তম পুরুষের কথক বা মুখচ্ছেদ মাল্য চরিত্রটিকে। আখ্যানধর্মী পাঠের উপাদান। আমরা এখন জেনে নেব আখ্যানধর্মী পাঠের উপাদানগুলি কি কি। প্রথমেই সেখানে লক্ষ্য করা যায় সূচনা, অর্থাৎ গল্পটি কিভাবে শুরু হচ্ছে। তারপরে রয়েছে চরিত্র, অর্থাৎ গল্পটিতে কতগুলি চরিত্র আছে, তার মধ্যে কোনটি কেন্দ্রীয় চরিত্র সেসবের বর্ণনা থাকে। এরপর থাকে উত্তমকারী ঘটনা, অর্থাৎ কোনো একটি ঘটনা যেটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় চরিত্র ও অন্যান্য চরিত্রগুলি আবর্তিত হয়। এরপর রয়েছে দ্বন্দ্ব, অর্থাৎ যাকে কেন্দ্র করে সমস্ত গল্পের সংঘাত হয়। এরপর ঘটনাপঞ্জি, সমস্যা সমাধানের বা লক্ষ্য পূরণে গল্পের চরিত্রদের এক বা একাধিক প্রচেষ্টা।
সবশেষে থাকে সিদ্ধান্ত, অর্থাৎ লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রচেষ্টার ফলাফল। এরপর রয়েছে আখ্যানধর্মী পাঠের উদাহরণ। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি ছোট গল্প নিয়েছি, যেটা আখ্যানধর্মী পাঠের উদাহরণ। এই গল্পটির শিরোনাম হলো স্বনির্ভরতার সাফল্য। আশা করি এই গল্পটি পড়ার পর তোমাদের আখ্যানধর্মী পাঠ সম্পর্কে খুব ভালো একটা ধারণা হবে। গল্পটি শুরু করি। পায়ে ময়লা চটি, পরনে কাঁচা ধুতি আর কলাবন্ধ পাঞ্জাবি পরে ফুটপাত ধরে চলেছেন জনৈক শীর্ণকায় বৃদ্ধ। ছেঁড়া জামা কাপড় পরা একটি অল্পবয়স্ক যুবক তাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিল। বৃদ্ধ থমকে দাঁড়িয়ে যুবকটিকে আপাতমস্তক নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ নয়, যেন অনুবীক্ষণ যন্ত্র, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আজ্ঞে, আমি একজন গরিব বাঙালি ছেলে। তা তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে প্রণাম করলে কেন? ছেলেটি নতমুখে বলে, বড় কষ্টে দিন কাটছে স্যার। সবাই বলল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে যাও, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। তাই আপনার যাবার পথের ধারে দাঁড়িয়ে আছি সকাল থেকে। আবার সেই অনুবীক্ষণ দৃষ্টি। পড়াশোনা করেছ? আজ্ঞে হ্যাঁ, এ পাশ করেছি, ওতেই হবে। একটু থেমে বললেন, আমি যদি তোমাকে 4 আনা পয়সা দিই, তুমি কি করবে? তাহলে 1 আনার কিছু খাবো। 1 আনার কিছু খাবার আমার বিধবা মায়ের জন্য নিয়ে যাব। 2 আনার পুরনো খবরের কাগজ কিনে ঠোঙা তৈরি করে বিক্রি করব। যদি 8 আনা দিই, তাহলে 6 আনার পুরনো খবরের কাগজ কিনব। খুশি হয়ে আচার্য যুবকটিকে একটি টাকা দিয়ে নিজের গন্তব্য পথে চলে গেলেন। এই ঘটনার পর 5টি বছর কেটে গেছে। আচার্য বিজ্ঞান কলেজের তার নির্দিষ্ট ঘরটিতে বসে কিছু লিখছিলেন। দারোয়ান এসে খবর দিল একজন বাবু তার দর্শন প্রার্থী। আচার্য কলম রেখে দিলেন কলমদানিতে। দারোয়ান একজন ভদ্রবেশী বাঙালি যুবককে ঘরে রেখে চলে গেল। যুবকটি আচার্যের পদধূলি মাথায় নিয়ে বলল, আপনাকে প্রণাম করতে এলুম। কে তুমি বাবা? আচার্যের কণ্ঠে বার্ধক্যের ছাপ। আপনি আমাকে একবার একটি টাকা দিয়ে কৃপা করেছিলেন, সে 5 বছর আগেকার কথা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সংসারে তুমি আর তোমার বিধবা মা, তাই না? আজ্ঞে হ্যাঁ। আপনার একটি টাকার 12 আনা নিয়ে কাগজের ঠোঙার ব্যবসা শুরু করি। তারপর একটা দপ্তরিখানা করি। সেই সময় বিএ পরীক্ষা দিয়ে পাশ করে যাই। তারপর সেই দপ্তরিখানার টাকা দিয়ে একটি লেথ মেশিন কিনি। সেখানে এখন 10টি বেকার ছেলে কাজ করে। আমি এখন সেই কারখানা দেখাশোনা করি। বাহ, এই তো চাই। বাঙালি ছেলেরা সবাই যদি তোমার মতো সৎ এবং পরিশ্রমী হয়, তাহলে বাংলার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। সবই আপনার আশীর্বাদ। যুবকটি প্রণাম করে অশ্রুভরা চোখে চেয়ে দেখল আচার্য প্রফুল্লচন্দ্রের মুখে শুভ্র সমশ্রুর মধ্য দিয়ে প্রভাতের সূর্যালোকের মতো প্রসন্ন হাসি ছড়িয়ে পড়ছে। এই গল্পটি নীতিবাক্য হলো, মানুষ নিজেই নিজের সৌভাগ্যের স্থপতি, অর্থাৎ মানুষ নিজের ভাগ্য নিজেই গঠন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নমস্কার।